ব্যারাকপুর থেকে পৌনে ৯টার কাটোয়া লোকালটা ধরলে ১০টায় বাঁশবেড়িয়া পৌঁছতে পারে, না হলে নৈহাটি থেকে ট্রেন পাল্টাও, তারপর ব্যান্ডেল নেমে অটোতে স্কুল। ঝামেলা তো হয়ই, তার সঙ্গে একগাদা পয়সা খরচ, বিশেষ করে তার মতো মানুষের বারবার ট্রেনে ওঠা। কিন্তু তার কি সত্যিই খুব অসুবিধা হয় ট্রেনে উঠতে? ডক্টর শ্রীবাস্তব তো বলেছিলেন ওকে মনের জোরটা আনতে হবে, তাহলে আর তেমন কোনো অসুবিধা হবে না। কথাটা ভেবেই আপন মনে মুচকি হাসলো মোহনা। ডাক্তারদের ওই রকম বলতেই হয়। সত্যিই কি আর আসল পা আর কাঠের পা এক হয়? একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে অকারণেই সালোয়ারের নিচের লেগিংসটা অন্য পা দিয়ে টানলো সে। লোকজনের কৌতূহলী দৃষ্টি থেকে যতটা দূর সম্ভব আড়াল করে রাখাই ভালো এই নকল পাটাকে। কারোর করুণা বা সহানুভূতি আজ আর নিতে পারে না মোহনা। দূর, আজও আবার অটোটা স্টেশনে আগেই জ্যামে আটকে পড়ল। কি করবে ও? নেমে যাবে না বসে থাকবে? ভাবতে ভাবতে নেমে পড়ল মোহনা। ব্যাগটা আলগোছে বুকে জড়িয়ে নিয়ে হাঁটা দিল স্টেশনের দিকে। মনের অজান্তেই চোখ চলে গেল স্টেশনে ঢোকার আগে রজতের বড় ইলেকট্রনিক্সের দোকানটার দিকে। অসহায়ের মতো মোহনা তৃষ্ণার্ত চোখ দুটো রজতকে খুঁজতে থাকে, কিন্তু না, এয়ার কন্ডিশন শোরুমের মোটা কাঁচের জন্য ভেতরের কিছুই বাইরে থেকে দেখা গেল না। চোখটা নামিয়ে স্টেশনে পা রেখেই দেখে গাড়ি এসে গেছে। তাড়াতাড়ি ট্রেনে উঠতে গেল মোহনা, কিন্তু সামনে এই লোকটা এইভাবে দাঁড়িয়ে আছে কেন? একটা পা ট্রেনে তুলতেই ট্রেনটা ছেড়ে দিল। আচমকা ঝাঁকুনিতে শরীরের অর্ধেকটাই ট্রেনের বাইরে। সর্বনাশ, নিচে পড়লে তো কাঠের পাটা দিয়ে ব্যালেন্স পাবেই না সে। ভয়ে চোখ বন্ধ করলো মোহনা। হঠাৎই একটা সবল হাত এসে হ্যাঁচকা টান মেরে মোহনাকে ট্রেনের ভেতরে তুলে নিল। টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লো লোকটার গায়ে। লজ্জায় লাল হয়ে গিয়ে তাড়াতাড়ি সরে দাঁড়াতেই লোকটি বিশ্রীভাবে বলল, এতই যখন ট্রেন ধরা তাড়া, তখন একটু তাড়াতাড়ি স্টেশনে এলেই হয়। যাদের সকাল সকাল ট্রেন ধরতে হয় তাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। রাগে গা জ্বলে গেল মোহনার। উনি যদি গেটের মুখে না দাঁড়াতেন তাহলে তো ও উঠে পড়তে পারতো ট্রেনে, এত ঝামেলাই হতো না। কিন্তু এখন আর কোনো কথার উত্তর দিতে ইচ্ছে করে না মোহনার। আস্তে আস্তে ভেতরে গেল সে, আর কপাল গুনে ইছাপুরেই জানালার কাছে একটা সিট পেয়ে গেল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে মনটা বেশ কয়েক বছর পিছিয়ে গেল মোহনার। খুব সুন্দরী না হলেও বেশ সুশ্রী, স্মার্ট ও মেধাবী মোহনাকে পাড়ার সবাই খুব ভালোবাসত। প্রতি বছরই মোহনারা পাড়ার সরস্বতী পুজো করত, কিন্তু সে বছর পুজোর কয়েকদিন আগে খুব বৃষ্টি হলো, ফলে ওরা যে ছোট জায়গাটাতে পুজো করত সেটা ডুবে গেল। তখন ওরা ওদের পাড়ার সব থেকে বড় লোক রজতদের বাড়ির বাঁধানো বড় উঠোনে পুজো করতে দেওয়ার অনুরোধ নিয়ে গেল ওদের বাড়ি। রজতের বাবা প্রথমে বারণ করলেও পরে নিমরাজি হয়ে যান। পুজোর দিন সন্ধ্যাবেলায় মোহনার গান শুনে মুগ্ধ হয়ে রজত এসে মোহনার সাথে আলাপ করলো। এক পাড়ায় থাকলেও অর্থবান বলে রজতরা পাড়ায় কারোর সাথে খুব একটা মেলামেশা করতো না। সেই আলাপ প্রেমে পরিণত হতে খুব বেশি দিন সময় লাগেনি। রজত গ্রাজুয়েশনের পর বাবার করে দেওয়া ইলেকট্রনিক্সের দোকান চালানো শুরু করে, আর মোহনা আরো পড়াশোনা করতে থাকে। দুই পরিবারও ওদের সম্পর্কটা মেনে নেয়। পড়া শেষ হওয়ার পর মোহনা স্কুলে চাকরি পায়। ততদিনে রজতও ওর দোকানটাকে দাঁড় করিয়ে দিয়েছে। একতলার দোকান দোতলা হয়েছে, এসি বসেছে। রজত এবার মোহনাকে বিয়ের প্রস্তাব দেয়। দুই পরিবার মিলে বিয়ের তারিখ ঠিক করে। মোহনার মনে তখন কেবল সুখের প্রজাপতির আনাগোনা। রজতের সাথে বিয়ের কেনাকাটা শুরু করে দিল। বিয়ের মাসখানেক আগে রজত মোহনাকে নিয়ে ফুলসজ্জার আংটি কিনতে যায়। সেদিন সকাল থেকে বৃষ্টি পড়ছিল। কেনাকাটা সেরে রাতের খাবার খেয়ে মোহনা যখন রজতের বাইকে ওঠে তখন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। রজত খুব জোরে বাইক চালাচ্ছিল। মোহনা অনেকবার রজতকে আস্তে বাইক চালাতে বলে, কিন্তু বৃষ্টির বেগ বাড়ায় রজত আরো জোরে বাইক চালাতে থাকে। হঠাৎই উল্টো দিক থেকে একটা লরি আসলে তার আলোয় রজতের চোখ ধাঁধিয়ে যায়। সামনের গর্তটা খেয়াল না করায় তার মধ্যে বাইকের সামনের চাকাটা পড়ে যায়। আচমকা ঝাঁকুনিতে মোহনা ছিটকে পড়ে যায় রাস্তায়, আর উল্টো দিকে লরির একটা চাকা এসে মোহনার বাঁ পাটা থেঁতলে দেয়। তারপর টানা 4 মাস হাসপাতালে থাকার পর প্রাণ এসে বেঁচে যায় বটে, তবে বাঁ পাটা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে। মোহনা ক্রাচে ভর দিয়ে বাড়িতে আসে,
আচমকা এই বিপর্যয়ে মোহনার জীবনের অনেক কিছুই বদলে যায়। যে রজত ওকে চোখে হারাতো, হাসপাতালে ভর্তির পর যে পাগলের মতো ওর মাথার কাছে বসে থাকতো, সে যেন আচমকাই উবে গেল। এমনকি অপারেশনের পর একবারও রজত আর মোহনাকে দেখতে যায়নি। একরাশ উৎকণ্ঠা নিয়ে রজতের কথা বাড়ির লোকের কাছে জিজ্ঞেস করেও সঠিক কোনো উত্তর পায়নি সে। সবাই কেমন যেন এড়িয়ে গেছে রজতের প্রসঙ্গ। বাড়ি ফিরে বোনকে বলে রজতকে খবর দিতে। তখন বোনের থেকে জানতে পারে রজতের নাকি বিয়ে হয়ে গেছে। ওদের যেদিন বিয়ে হওয়ার কথা ছিল সেদিনই রজতের বিয়ে হয়েছে, বিরাট এক বড়লোকের মেয়ের সাথে। পাড়ার সবাইকে রজতের বাবা নিমন্ত্রণও করেছিল, কিন্তু মোহনার সাথে বেইমানি করেছে বলে ওরা কেউ যায়নি। মোহনার পাড়ার বন্ধুরা নাকি রজতকে জিজ্ঞাসাও করেছিল কেন ও এইরকম করলো। রজত নাকি বলেছে ও কোনো প্রতিবন্ধীকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করতে পারবে না। সব শুনে মোহনা কাঁদতেও ভুলে যায়। নিজের মনেই ভাবে, আজ যদি তার জায়গায় রজতের এই রকম হতো, পারত মোহনা রজতের থেকে সরে আসতে? না, কখনো নয়। বরং আরো গভীরভাবে আঁকড়ে ধরতো রজতকে। কিন্তু রজত পারল কি করে? এই কেনর উত্তর আজও খোঁজে মোহনা। এরপর 3টে বছর কেটে গেছে। মোহনার নকল পা লাগিয়ে চলাফেরা করছে। নকল পা নিয়েই সে ব্যারাকপুর থেকে বাঁশবেড়িয়ায় প্রতিদিন গিয়ে স্কুলে শিক্ষকতা করছে। সবার অনুরোধেও বাড়ির কাছাকাছি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেনি। কোথায় যেন একটা আত্মসম্মানে লাগতো তার। মোহনার বোনেরও বিয়ে হয়ে গেছে, তবে তার অবস্থান সংসারে আর আগের মতো নেই। যে বৌদি বড়লোক বাড়িতে ননদের বিয়ে হবে বলে একটা কুটো অবধি কাটতে দিত না মোহনাকে, সেই বৌদিকেই খুশি রাখার জন্য সকালে স্কুলে আসা তাড়ার মধ্যেও তার ফাই ফরমাস খেটে দিতে হয়। আজ যেমন স্কুলে বেরোনোর মুখে বৌদি বলল দোকান থেকে পোস্ত এনে দিতে। দোকানে দাঁড়িয়েই মোহনা দেখলো রজত তার বউ আর মেয়েকে নিয়ে কোথায় একটা গেল। চোখটা অকারণে জ্বালা করতে লাগলো মোহনার। এমন সময় পাশে থেকে কে যেন বলে উঠল, কি ম্যাডাম, কি এত তন্ময় হয়ে গঙ্গা দেখছেন? এই লাইনে প্রথম আসা হলো বুঝি? মোহনা চমকে গিয়ে পাশে তাকিয়ে দেখলো একটু আগে ট্রেনের গেটের কাছে দাঁড়ানো লোকটা। উত্তর দেবে না ভেবেও মোহনা বলে দিল, না, রোজই আসি, বাঁশবেড়িয়া স্কুলে চাকরি করি। কথাটা বলে মোহনা মুখটা ঘুরিয়ে নিল। ট্রেন ঝমঝম করে গঙ্গার উপরের ব্রিজ দিয়ে গঙ্গা পেরিয়ে গেল। লোকটি আবার বলল, আমিও ব্যান্ডেলে চাকরি করি, থাকি বিধাননগর। এই সপ্তাহটা আমার এই সময়ই যেতে হবে। ট্রেনের এই শেষের কামরায় উঠব। আবার কাল দেখা হবে, ততক্ষণ আমি অপেক্ষা করব আপনার জন্য। বলে লোকটা উঠে পড়ল সিট থেকে। মোহনাও হাঁপ ছেড়ে বাঁচল। কি বিটকেল লোক রে বাবা। এবার মোহনাও তৈরি হলো নামার জন্য। পরদিন মোহনা একটু তাড়াতাড়ি স্টেশনে যায়। ইচ্ছে করেই 2টো কামরায় এগিয়ে দাঁড়ায়। ট্রেন স্টেশনে থামতেই আগের দিনের গলার স্বর। জোরে চেঁচিয়ে উঠল লোকটা, এই যে ম্যাডাম, এইখানে। মোহনা কথা না শুনে ট্রেনে উঠে পড়ে। ট্রেন ছাড়ার একটু আগেই লোকটা এসে মোহনার কামরায় উঠে পড়ে। মোহনার সামনে গিয়ে বলে, আচ্ছা মানুষ আপনি, কাল এত করে বললাম আপনাকে শেষ কামরায় উঠতে, তাও আপনি এখানে উঠলেন? মোহনা এবার রেগে গিয়ে বলল, আপনি বললেই আমাকে উঠতে হবে? আমার যেখানে ইচ্ছা সেখানে উঠব। বলে মোহনা চুপ করে থাকে। দেখতে দেখতে 7 দিন হয়ে গেছে। মোহনা লোকটির সম্বন্ধে বিশেষ কিছুই জানতে পারেনি বা জানতে চায়ওনি। কি লাভ আর জেনে? মোহনার আজকাল আর কারোর ব্যাপারে কোনো কৌতূহল নেই। তবে তার কথা মতো সে কদিন শেষের কামরাতেই উঠেছে। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও মোহনাকে নিজের বাড়ির ঠিকানা ও তার বাবার ফোন নাম্বার দিতে হয়েছে। তবে আজ যেন মোহনার একটু ফাঁকা ফাঁকাই লাগলো। এত অনর্গল কথা বলতো লোকটা, উফ, পুরো পাগল একটা। ওর বাবার ফোন নাম্বার কোন কাজে লাগবে কে জানে। যাকগে মরুকগে ভেবে মোহনা স্কুলের বার্ষিক পরীক্ষার প্রশ্ন কি রকম করবে তাই নিয়ে ভাবতে থাকে। এরপর কেটে গেছে প্রায় 1টা মাস। মোহনা স্কুল, বাড়ি, সংসারের কাজকর্ম এইসব নিয়েই ব্যস্ত। আজকাল গানটা আবার নতুন করে শুরু করেছে। এর মধ্যে একদিন মোহনার বাবা মোহনাকে ডেকে বলল, সামনের বুধবার তাকে দেখতে পাত্রপক্ষ আসছে, সে কি ছুটি নিতে পারবে? মোহনা বাবার কথায় প্রথমে অবাক হয়ে যায়। তারপর বলে, বাবা, আমি রোজগার করি, আমি যদি এই বাড়িতে বাড়তি হয়ে যাই তো বলো,
আমি অন্য কোথাও চলে যাব। কিন্তু তোমার এই খোঁড়া মেয়ের বিয়ের সম্বন্ধ খুঁজে তুমি আর আমাকে অপমান করো না। আমি আর অপমান নিতে পারবো না বাবা। কথাগুলো বলে মোহনা কেঁদে ফেলে। মোহনার বাবা মেয়ের কষ্টটা বুঝে বলে, আমি কোথায় সম্বন্ধ খুঁজলাম? তোর সাথেই তো ছেলেটির নাকি ট্রেনে আলাপ। তুই তো আমার ফোন নাম্বার দিয়েছিস। মোহনার অবাক হওয়া দেখে ওর বাবা জানায়, ওই ছেলেটির নাম ডক্টর সাগর বোস। ব্যান্ডেল হাসপাতালে এখন চাকরি করে। অর্থোপেডিক সার্জন হিসেবে বেশ নাম করেছে। আর ও জানে মোহনার বাঁপাটা নেই। তারপর মোহনার মাথায় হাত রেখে বলল, আমি বুঝি রে মা তোর কষ্টটা। তবে সব ছেলেই রজত নয় রে। নির্দিষ্ট দিনে সাগর তার বাবা মাকে নিয়ে মোহনাদের বাড়ি আসে। সাগরের বাবা মায়ের মোহনাকে দেখে ওর সাথে কথা বলে খুব পছন্দ হয়। সাগরের মা মোহনাকে আশীর্বাদ করে পাকা কথা বলতে চান। তখন মোহনা বলে, ও একান্তে সাগরের সাথে একটু কথা বলতে চায়। তারপর আশীর্বাদ। ওরা রাজি হয়ে যায়। মোহনা সাগরকে নিয়ে ওদের বাড়ি ছাদে আসে। কোনো ভূমিকা না করেই মোহনা বলে, ডক্টর সাগর বোস, আপনি নামকরা ডাক্তার হতে পারেন, অনেক বড় লোকও হতে পারেন, কিন্তু আমার মতো একজন প্রতিবন্ধীকে এভাবে করুণা করতে আপনাকে কে বলল? আমি নিজে চাকরি করি, তাই বিয়ে না করলেও চলবে আমার। একটানা কথাগুলো বলে মোহনা হাঁপাতে থাকে। সাগর দুঃখী মুখ করে বলে, সরি ম্যাডাম, আমি জানতাম না যে এই বিয়েতে আপনার মত নেই। হ্যাঁ, আমি মানছি আপনি সুন্দরী, চাকরি করেন। আপনি আমাকে আপনার যোগ্য মনে নাও করতে পারেন, সে স্বাধীনতা আপনার আছে। ঠিক আছে, আমি মাকে না বলে দিই। বলে সিঁড়ির দিকে এগোলো। তারপর আবার মোহনার দিকে তাকিয়ে বলল, তবে ম্যাডাম, আমি আপনাকে করুণা করি এ কথা প্লিজ বলবেন না। আসলে কি জানেন ম্যাডাম, অঙ্গহানি হলেই সে প্রতিবন্ধী হয় না। প্রতিবন্ধকতা মানুষের শরীরে নয়, মানুষের মনে, বুঝলেন? অ্যাক্সিডেন্টে পা হারিয়ে আপনি প্রতিবন্ধী হয়ে যাননি ম্যাডাম। প্রতিবন্ধী তো তারা হয়েছে যারা আপনাকে করুণা করেছে, অবজ্ঞা করেছে। জানেন ম্যাডাম, বিধাননগর স্টেশনের সামনের বড় বহুতলে আমরা থাকি। রোজ ফ্ল্যাটের থেকে ট্রেনে যাওয়া আসা দেখতাম। অনেকদিন ট্রেনে চড়িনি, খুব চড়তে ইচ্ছে করতো। তাই সেদিন যখন গাড়িটা সমস্যা করছিল, তখন কিছু চিন্তা না করে ট্রেনে উঠে বসি। আপনার সাথে আলাপ হয়। আমি ডাক্তার, তাই আপনি না বললেও আপনার যে পায়ের কোনো সমস্যা আছে সেটা বুঝতে ভুল হয়নি। তারপর আপনার পা আড়াল করার চেষ্টা দেখে সন্দেহ হয় আপনার পাটা হয়তো নকল। তবে আপনার চরিত্রের দৃঢ়তা, আপনার আত্মসম্মানবোধ, এগুলোই আমাকে মুগ্ধ করেছিল। তাই আপনার বাবার কাছে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। উনি আমাদের বাড়ি গিয়ে সব দেখেও এসেছেন। কিন্তু আপনার যখন আমাকে পছন্দ নয়, তো সরি, আর কোনোদিন বিরক্ত করব না। আসি ম্যাডাম। একটানা কথাগুলো বলে সাগর দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। পিছন থেকে মোহনা মৃদু গলায় ডাকলো, শুনুন। সাগর পিছন ফিরে বলল, বলুন। মোহনা বলল, আমার একটা অতীত আছে, মানে আমি একজনকে ভালোবাসতাম। সাগর ঘুরে দাঁড়িয়ে চোখ সরু করে বলল, এখন কাউকে বাসেন নাকি? অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ইতিহাস আমার প্রিয় বিষয় নয়। তারপর নিজের মাথায় দুটো চাঁটি মেরে নিজের মনেই বলল, ইতিহাসের সন তারিখের গেরো। বাবা! ওর কথা বলার ভঙ্গিমায় মোহনা হেসে ফেলল। তারপর লাজুক মুখে বলল, আপনি না সত্যি একটা পাগল আছেন। সাগর মোহনার কাছে গিয়ে ওর হাতটা ধরে বলল, পারবে এই পাগলটাকে ভালোবাসতে? চেষ্টা করো না। মোহনা লাজুক মুখে সম্মতি জানালো। হঠাৎই বৃষ্টি নামলো। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে মোহনা এসে সাগরের কাছে নিজেকে সমর্পণ করলো। আজ